ও চলে গেলে পরে এই বাড়িতে আমরা দুজন মরে বেঁচে থাকবো। নমস্কার। এই মুহূর্তে যেই ছবিটি নিয়ে আলোচনা করব সেই ছবিটি ইন্দ্রদীপ দাশগুপ্তর লেখা এবং তারই পরিচালনায় আজকেই আমাদের কাছে এসে গেল। নাম তার গৃহপ্রবেশ। তবে আমি ট্রেলার টিজার দেখার পর থেকেই বলেছিলাম এ ছবির নাম হওয়া উচিত মনোপ্রবেশ। গৃহপ্রবেশ অতি সহজে সম্ভব, কিন্তু মনোপ্রবেশ বড় কঠিন। মন যখন ভেঙে যায় আর মন যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, তখন ওই মনে নতুন করে কারো প্রবেশ করা বড় কঠিন সাধ্য হয়। এই সিনেমা নিয়ে যদি একটি শব্দবন্ধের মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়, তাহলে বলতে হবে এটি অনবদ্য। বহুদিন পরে বাংলা সিনেমা তার নিজের মেজাজে আমাদের কাছে ধরা দিল। বাংলা সিনেমা মানে একটু উত্তর কলকাতার ছোঁয়া থাকবে, সেই অতীতে হারিয়ে যাওয়া গলিগুলো থাকবে, সেই উঁচু উঁচু প্রাচীরওয়ালা বাড়িগুলো থাকবে, থাকবে বিরাট বড় একখানি উঠোন, আর থাকবে মাথার ওপরে খোলা আকাশ। এরকমটা আমরা আমাদের মন থেকে মুছে ফেলেছিলাম। সেটাই ফিরিয়ে দিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত তার গল্প আর পরিচালনার মাধ্যমে। এই সিনেমাটির গল্প যদি ছোট্ট করে বলতে হয়, উত্তর কলকাতার একটি বনেদি বাড়ির গল্প, যেখানে বাবা মা ছেলে আর পরিবারের দুঃসম্পর্কের এক আত্মীয়কে নিয়ে এই গল্পের সূচনা। এখানে ওই পরিবারটির মাথায় রয়েছেন কৌশিক গাঙ্গুলি, চরিত্রের নাম অপ্রতিম, আর তার স্ত্রী শ্রীমতীর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত। এই দুটো চরিত্রকে বুঝতে গেলে এই সিনেমাটা নিশ্চয়ই করে আপনাদের দেখতে হবে। আর তাদের একমাত্র সন্তান শাওন, সে একজন চিত্রগ্রাহক, বিভিন্ন অ্যাসাইনমেন্ট নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ান। বছরের বেশিরভাগ সময়টা তার বিদেশেই কাটে। বাবার অনিচ্ছা থাকলেও মায়ের আহ্লাদে ছেলে এই ধরনের কাজের সঙ্গে জড়িত হয়ে রয়েছে। বহুদিন হয়ে যায় যে ছেলে বাড়ি ফেরে না। অবশেষে বাড়ি ফিরল এবং তাকে জোর করে একটা বিয়ে দেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হলো। বিবাহিত জীবন শুরু হবার আগেই মাত্র 7 দিনের মাথায় নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে হঠাৎ করে বউকে বাবা মায়ের কাছে রেখে দিয়ে সে বিদেশে পাড়ি দিল। তারপরে আবার কবে সে যে ফিরে আসবে সেটা জানতে গেলে আপনাদের এই সিনেমাটা আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে গিয়ে নিশ্চয়ই করে দেখতে হবে। তবে গল্প এতটুকু হলে নিশ্চয়ই করে আপনাদের দেখার ইচ্ছা তৈরি হবে না। আর পাশাপাশি এটা একটা প্রশ্ন জাগবে, তাহলে জিতু কামাল কে? তাকে যে ট্রেলার টিজারে দেখলাম, গানের মধ্যে দেখলাম, তাহলে তার সঙ্গে শুভশ্রীর সম্পর্ক কি? ওই শুভশ্রী বাড়ির বৌমা। ট্রেলার বা টিজারে আমরা দেখেছি বাড়ির বৌমা তার কর্তব্য ঠিকই করে যাচ্ছে, মনের মধ্যে মেঘ জমিয়ে রেখে। মেঘ তার মনে জমে থাকলেও বৃষ্টি সে হতে দেয় না, যাতে ওই বয়স্ক মানুষ দুটো কষ্ট পায়, যে তাদের ছেলের কথা ভেবে যদি আমি কষ্ট পাই, তাদেরও কষ্ট বাড়িয়ে দেওয়া হয়। শ্বশুর শাশুড়িকে যত্ন করে আগলে রেখে নিজের কষ্ট নিজের মনেই চেপে রেখে সে যেভাবেই হোক দিন কাটিয়ে যাচ্ছিল। জীবনের থেকে সব রং তার চলে গেছিল। তাহলে কি এমন ঘটল যে এই গৃহপ্রবেশে কারো একজন প্রবেশ হলো, যার নাম শুনলাম টিজারে বা ট্রেলারে মেঘদূত বোস? সেই মেঘদূত বোস বা জিতু কমলটা তাহলে কে? মেঘদূতের কাজ সে কিছু খবর বয়ে নিয়ে আসে। তাহলে সে কি খবর নিয়ে এসেছিল? তিনি এসেছিলেন এই বাড়িতেই তৈরি হওয়া নতুন হোমস্টের প্রথম অতিথি হিসাবে। তাহলে কি শুধু তিনি হোমস্টের অতিথি, নাকি তার পেছনে কোনো কারণ ছিল বা কোনো বার্তা বয়ে এনেছিলেন? এই সব প্রশ্নের উত্তর জানতে গেলে আপনাদের নিশ্চয়ই করে সিনেমাটা দেখতে হবে। তিতলির চরিত্রে শুভশ্রী গাঙ্গুলি যে অভিনয় করলেন, সেই অভিনয় বহুদিন মনে রেখে দিতে হবে। তার মুখের প্রত্যেকটি সংলাপ অনবদ্য। সত্যি কথা, মনে দাগ কেটে যায়। কৌশিক গাঙ্গুলি সোহিনী সেনগুপ্তকে নিয়ে আলাদা করে বলার মতো বিশেষ কিছু নেই। যতবার তাদের পর্দায় পেলাম ততবার মোহিত হয়ে গেলাম। ভাবতে বাধ্য করল এনারা কারা, এনারা এত ভালো অভিনয় কিভাবে করেন, এত বাস্তবতায় ঘেরা। সাথে রুদ্রনীল ঘোষের কথা যদি না বলি,
বড় বেইমানি করা হবে। একটা অন্যরকম পরিবেশে পড়ে রুদ্রনীল ঘোষ অনেকটা পিছিয়ে পড়েছিলেন বাঙালির বিনোদন জগতের দৌড়ের থেকে। তাকে ধরে বেঁধে বহুদিন পরে ইন্দ্রদীপ দাশগুপ্ত একটা দারুণ চরিত্র তার জীবনে উপহার দিলেন, আর সেই চরিত্রখানি আমাদের কাছে বড় উপাদেয় হয়ে রইল। কোনোদিন এই চরিত্রের কথাও ভোলা যাবে না। যদি কোনোদিন ভুলতেও চান, চরিত্রটা ভুলে গেলেও রুদ্রনীল ঘোষের ওই অভিনয়খানি ভুলতে পারবেন না। একটি ছোট্ট দৃশ্যের কথা বিশেষ করে যারা সিনেমাখানি দেখেছেন বা পরবর্তী সময় দেখবেন বলে ঠিক করেছেন তাদের জন্য তুলে ধরি। মা দুর্গার কাছে রাতের অন্ধকারে বেশ কিছু আত্মকথন করছেন, তার কাছে আরজি জানাচ্ছেন, আর সেই সময় যে তার অভিনয়, তার মুখের সংলাপ প্রত্যেকটা মন ছুঁয়ে যাবে, আর চিরদিন ওই যে বললাম মনে থেকে যাবে। আরেকটি পার্শ্ব চরিত্রে স্নেহা চ্যাটার্জিকে পেলাম, অসাধারণ। তাকে যতটুকু পেলাম মন ভরে গেল। সিনেমার একেবারে শুরুতে ঋতুপর্ণ ঘোষ আর ওস্তাদ রাশিদ খানের কথা স্মরণ করলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। দুজনকে সম্মান জানালেন, দুজনের নামে উৎসর্গ করলেন এই গৃহপ্রবেশ সিনেমাটি, আর প্রকৃতভাবে এই উৎসর্গ উদযাপন রূপে ধরা দিল আমাদের মতন দর্শকের সামনে। বাড়ির প্রত্যেকটা দেওয়াল মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ এবং তাদের কাজের ছোঁয়া দিয়ে আষ্টে পৃষ্ঠে মুড়ে রাখা। বাড়ির প্রত্যেকটা কোণ বিভিন্নভাবে আপনাদের মন কেড়ে নিতে বাধ্য করবে। যে রিকুইজিশনগুলো ব্যবহার করা হয়েছে, যে প্রপগুলো ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটাই যেন আমাদের মনের খুব কাছাকাছি, কিন্তু আজ আর চাইলেও ধরতে পারি না, ছুঁতে পারি না। বাড়ির আসবাবপত্র, পোশাক আশাক, প্রত্যেকটা জিনিসের মধ্যে আভিজাত্যের ছোঁয়া, আর ওই অভিজাত বংশের মধ্যেই একটা কষ্টের ছোঁয়া রয়ে গেছে ইন্দ্রদীপ দাশগুপ্তের এই গল্পের মাধ্যমে। সিনেমাটি দেখতে যখন গেলাম তখন একটা ভালো লাগা কাজ করলো। হাউসফুল 5 বলে একটি হিন্দি সিনেমাকে সকাল 10:10 যার সময় নির্ধারিত ছিল তাকে সরিয়ে 10:30টায় এই গৃহপ্রবেশ সিনেমাটিকে প্রদর্শন করা হলো। প্রত্যেকটি সময় দেখি বাংলা সিনেমাকে সরিয়ে হিন্দি সিনেমার শো বাড়িয়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে এটা বাঙালি হিসাবে আমার কাছে পরম প্রাপ্তি। সিনেমার শুরুতেই ওস্তাদ রাশিদ খানের মাস্টারপিস ব্যবহার করা হয়েছে, সেখানেই প্রাণ মন অর্ধেকটা জুড়িয়ে যাবে। যেভাবে একটু একটু করে দৃশ্যগুলো বাঁধা হয়েছে তাতে সত্যজিৎ রায়, গৌতম ঘোষ, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ প্রত্যেকের কথা মনে পড়ে যাচ্ছিল। ইন্দ্রদীপ দাশগুপ্ত যে তিনি পারেন এক নতুন অধ্যায় তৈরি করতে বাংলা সিনেমার জগতে, সেটা তিনি রন্ধ্রে রন্ধ্রে প্রমাণ করে যাচ্ছিলেন। আধুনিক সমাজ আর আধুনিকতার মোড়কে আজকালকার প্রজন্মের যে প্রচেষ্টা ওই হলিউড ফিল্ম মানে ইংলিশ সিনেমা দেখার, সেই সিনেমা দেখাকে নাকচ করে দিতে পারেন এই সিনেমা বা এই সিনেমার মধ্যে ব্যবহৃত সংলাপের মাধ্যমে। আমাদের বাংলা সিনেমায় এত গভীর সমুদ্র রয়েছে, সেই সমুদ্রকেই ভালো করে তুমি সাঁতরে পার হতে পারবে না জীবনে, তুমি কেন 7 সমুদ্র 13 নদী পার করে ওই বিদেশের সিনেমা, বিদেশের সংস্কৃতি ধার করতে চলেছ? তোমার কাছে তো অনেক রত্ন আছে, আর তার মধ্যে সবথেকে বড় রত্নের নাম হয়তো ইন্দ্রদীপ দাশগুপ্তর কাছে ঋতুপর্ণ ঘোষ। তাই বারে বারে ওই মহামানবের সৃষ্ট বিভিন্ন সিনেমার নাম এই ছবির মধ্যে ব্যবহার করেছেন তিনি সংলাপের মাধ্যমে। মেঘপিয়ন, মেঘ আসে বৃষ্টি আসে না, যতগুলি গান বিভিন্ন অংশে ব্যবহৃত হলো একেবারে অনবদ্য, মনের মধ্যে দাগ কেটে যায়। এমনকি যে রবীন্দ্রসঙ্গীতগুলি ব্যবহার করা হয়েছে সেগুলোও যেন রবি ঠাকুর এই গৃহপ্রবেশের জন্যই রচনা করেছিলেন। এরকমটাই আপনাদেরও মনে হতে পারে। তবে অনেক হতাশার মধ্যেও মনের মেঘ অনেক সময় রৌদ্র নিয়ে আসতে পারে, আর সেটা দেখতে গেলে এই সিনেমাটি আপনাদের নিশ্চয়ই করে
দেখতে যেতে হবে। এই সিনেমাটিতে আমরা মূলত দুর্গাপুজোর ওই পঞ্চমী থেকে দশমী এই সময়সীমাটাই দেখতে পাবো। এর মধ্যেই কি কি ঘটনা ওই পরিবারটির সঙ্গে ঘটল সেটাই বুঝি এই গল্পের মূল আকর্ষণ। আর ওই দুর্গাপুজোর সাথে ডাক্তারদের অনশন, মিটিং মিছিল, পথ অবরোধ, কলকাতার নানান খুঁটিনাটি সব কিছু আপনারা এই 2 ঘন্টা 36 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। আর ফিরে পাবেন 150 বছরেরও বেশি পুরনো ওই বনেদি বাড়ির আনাচে কানাচে নিজের ছেলেবেলাকে, নিজের হারিয়ে যাওয়া দিনগুলোকে। তবে আজও বাঙালি হিসাবে মনের গোপন কথা প্রাণের রবি ঠাকুরকেই বলা যায়, আর কাউকে বলা যায় না। আর সেটা সবার নজরের আড়ালে গীতবিতানের মধ্যে লুকিয়ে রাখা যায়। আর এই সব কিছু যদি জানতে চান তাহলে নিশ্চয়ই করে এই গৃহপ্রবেশ সিনেমাটি আপনারা দেখবেন। লোকেশান, আলোর ব্যবহার, চিত্রগ্রহণ, অভিনয় প্রত্যেকটি ক্ষেত্রে 10-এ 10 দিতে হবে। পাশাপাশি ইন্দ্রদীপ দাশগুপ্ত যেহেতু রয়েছেন, সঙ্গীতের ক্ষেত্রে আর আবহ সঙ্গীতের ক্ষেত্র দুটিতেও 10-এ 10 নয় 10-এ 100 দিতে হবে। যেভাবে এই সিনেমাটির পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ হলো, নবপ্রজন্মের পরিচালকরা সিনেমা তৈরি করার আগে নিশ্চয়ই করে ইন্দ্রদীপ দাশগুপ্তর এই কাজখানি একবার ছুঁয়ে দেখতে হবে। মনের গোপনে খুব যদি ব্যথা জন্মায়, হতাশা জন্মায়, সমস্ত আকাঙ্ক্ষার মৃত্যু ঘটে, তাহলে মনের ভেতরে গুটিয়ে থাকা যে ঘুড়িগুলো আছে রং বেরঙ্গি, সবগুলোকে আকাশে উড়িয়ে দিতে হবে। তাহলে সমস্ত ক্লান্তি, বেদনা, মনের ক্লেশ দূর হয়ে যেতে পারে। আর সেটাই এই সিনেমাটা আপনাদের শিখিয়ে দেবে। আর ওই দুর্গাপুজোর আনন্দের একেবারে অন্তিম লগ্ন দশমী, ওই সময় মনের আনন্দের অনেক রং ধুয়ে যায়। এই সিনেমাটাতেও হয়তো দেখতে পাবেন সত্যিকারের রঙগুলো ধুয়ে বয়ে গেল। তবে জীবনটা দোলনা না ঘুড়ি, সেই প্রশ্নের উত্তর পেতে গেলে আবারও এই সিনেমা দেখার নিশ্চয়ই করে প্রয়োজন রয়েছে। মনে পড়ে যেতে পারে বহু পুরানো একটি সিনেমা, মহানায়ক উত্তম কুমার অভিনীত এখানে পিঞ্জরের কথা। তবে সব গল্প শেষ হয়েও যেন শেষ হতে চায় না, সেরকমভাবেই ক্লাইম্যাক্স তৈরি করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর যারা নবপ্রজন্মের পরিচালক, আবারও বলি, তাদের একবার এই ক্লাইম্যাক্সের দৃশ্যগুলো দেখার বিশেষ প্রয়োজন আছে। আর যারা সিনেমা পিপাসু দর্শক, তাদের জন্য অনেক কিছু নিয়ে আসবে ওই শেষ মুহূর্তখানি। সবাই নিশ্চয়ই করে এই সিনেমাখানি দেখবেন। এই গৃহপ্রবেশ সত্যিকারের আমাদের প্রত্যেকের মনে প্রবেশ করে যেতে পারে আর নতুন একটা বাসস্থান তৈরি করে রাখতে পারে। এতটা বলে এই ভিডিওখানি শেষ করলাম। আশা করি ভিডিওখানি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই রকম ধরনের আরও নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এখনকার মতো যাই, আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণের জন্য নমস্কার।